ওকে, আমরা হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই চ্যাপ্টারের সাবজেক্টের 5 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের 2টা কাজ আছে। কি? একটা হচ্ছে 5.1 একটা ভাগ, মানে এই 5 নাম্বার চ্যাপ্টারের মধ্যে 2টা ভাগ আছে। 5.1 একটা, 5.2 একটা, ঠিক আছে? সো আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে আমার কোশ্চেনের পিডিএফ, এখানে লিখছি ব্রাঞ্চ অ্যাকাউন্টস 5.1, ঠিক আছে? এবং আমাদের আর একটা পার্ট হচ্ছে এই যে এটাও নাম দিয়েছি কি ব্রাঞ্চ অ্যাকাউন্টস 5.2। তো এই জায়গায় যদি আমি বলি যে আসলে দুটার মধ্যে ডিফারেন্স কি, তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে 5.1, এখানে হচ্ছে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টস নিয়েই কাজ করব, মানে ব্রাঞ্চ অ্যাকাউন্টের কাজই করব। এখানে আমরা শাখার যত হিসাব আছে সেটা করব, হ্যাঁ। আর 5.2 এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্ট এ, বি, সি কয়েকটা বিভাগ থাকবে, সেই বিভাগগুলোর মধ্যে কাজ করব। এখন ব্রাঞ্চ আর ডিপার্টমেন্ট দুইটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? ব্রাঞ্চ মানে হচ্ছে যেরকম একটা কোম্পানি, যেরকম ধরেন আমার এই যে কোম্পানিটা, হ্যাঁ, আমার ধরেন এই যে অ্যাসিডু লিটারেসি, এটা হচ্ছে আমার কোম্পানি, এবং এই কোম্পানিটা ঢাকাতে একটা শাখা আছে, ঠিক আছে? ঢাকায় একটা শাখা আছে, এরপরে ধরেন রাজশাহীতে একটা শাখা আছে, দেন ধরেন চট্টগ্রামে একটা শাখা আছে, ঠিক আছে? এগুলোকে বলে ব্রাঞ্চ। মানে একটা কোম্পানির যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, মানে একই নামে বিভিন্ন শাখা থাকে, সেটাকে বলা হচ্ছে শাখা হিসাব বা ব্রাঞ্চ অ্যাকাউন্ট হিসাব। ওকে, এবার ডিপার্টমেন্ট জিনিসটা কি? ধরেন আমার এই যে কোম্পানি অ্যাসিডু লিটারেসি, হ্যাঁ, এই কোম্পানিটার বিভিন্ন জায়গায় কোনো শাখা নাই। এই কোম্পানিটারই আমি সেলস মানে বিক্রয়ের জন্য একটা বিভাগ তৈরি করছি, দেন ক্রয়ের জন্য একটা বিভাগ তৈরি করছি। মানে একটা কোম্পানির মধ্যেই বিভিন্ন কাজের ভিত্তিতে, ছোট কাজ বড় কাজ, এগুলোকে আলাদা আলাদা করে আমি বিভিন্ন বিভাগ তৈরি করছে। এটাকে বলা হয় হচ্ছে বিভাগীয় হিসাব বা ডিপার্টমেন্টাল হিসাব, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে যদি জানতে চাই যে আপু কোনটা একটু বেশি ইজি, এইটা হচ্ছে খুবই ইজি এবং খুব মজাদার একটা অঙ্ক, হ্যাঁ। জাস্ট আমি একটা শিখাই দেবো, কিছু ওয়ার্কিং আছে, ওয়ার্কিংগুলো আমি করাইয়া দিলে আপনারা বুঝে যাবেন যে আসলে ওয়ার্কিংগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? তো একটা ওয়ার্কিং থেকে আমি আরও 2-3 রকমের ওয়ার্কিং বুঝিয়ে দিই, তো সেখান থেকে ওয়ার্কিংগুলো আপনারা শিখে যাবেন। কিন্তু ডিপার্টমেন্টের যে কাজটা, এটার মানে বেশিরভাগ ক্ষেত্রে একই রকমের কাজটা বারবার হয়, হ্যাঁ। তো এটা খুবই মজাদার এবং খুব ইজি। আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটা যদি বলি যে এটা একটু হার্ড, আসলে তারা হার্ড না, এটাও আসলে ইজি। কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একটু বেশি পরিমাণে মানে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যত বেশি প্র্যাকটিস করবো এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের হিসাবটা, তত মনে করেন আমাদের ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে? আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের একটু বেশি মানে অনেকটা মুখস্থর মতো আমাদের একটু সিরিয়ালি মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে ইজিলি আমরা করতে পারতেছি, হ্যাঁ। তো হার্ড অ্যাকচুয়ালি না, বাট একটু মুখস্থ টাইপের বিষয়টা একটু বেশি আছে। তো প্রথমে আমরা হচ্ছে যেহেতু মজাদার 5.2 এটা অনেক মজাদার একটা কাজ, তো এটা আমরা আগে করব না, এটা আমরা শেষে করব, যাতে এই 5 নাম্বার চ্যাপ্টারটা বোরিং না লাগে, ঠিক আছে? তো আমরা আগে শুরুতে যেটা করব সেটা হচ্ছে যেটা একটু হার্ড, হ্যাঁ, 5.1 প্রথমে আমরা সেটার কাজ শিখবো। এবং আমার এই জায়গায় যে রুলস আছে, রুলসের মধ্যে আপনারা শুধু 5.1-এরই রুলস পাবেন। 5.2 এর জন্য আমি কোনো রুলস দেই নেই, ঠিক আছে? কারণ ওটার জন্য অ্যাকচুয়ালি রুলস লাগে না, আমি ওটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো, এই কারণে আমি আর কোনো রুলস দিয়ে ঝামেলা বাড়াইনি। তবে 5.1-এর জন্য আমাদের রুলস লাগবে, তাই আমি দিছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা 5.1-এর যে জিনিসগুলো আছে সেগুলো আমরা জেনে নেব, ঠিক আছে? 5.1, ওকে, খেয়াল করেন, শাখা হিসাব বা ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আচ্ছা, কি বিষয়টা কি? কেন্দ্রীয়ভাবে একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে দেশের বিভিন্ন জেলায়, থানা সদরে, মহল্লায় বা দেশের বাইরে অন্য কোনো দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠান স্থাপন করে তাকে শাখা হিসাব বলা হয় বা শাখা অফিস বলা হয়। এই যে আমি বললাম যে একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থেকে, একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন শাখা তৈরি করা হয়,
ছোট ছোট শাখাগুলো তৈরি করা হয়, এইটাকে বলা হয় হচ্ছে শাখা হিসাব। ঠিক আছে, ওকে। সো এটা আমরা পড়তে পারলাম, পড়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের পরের বিষয় যেটা অফিস অফিস প্রধান অফিসের বইতে শাখা অফিসের হিসাব রাখার 3টা পদ্ধতি রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করব হচ্ছে আমরা প্রধান অফিস হয়ে কাজ করব, এবং প্রধান অফিস কি কাজ করবে, ওর যে বিভিন্ন শাখাগুলো আছে না, এই যে শাখাগুলো, এই শাখাতে কত পণ্য পাঠালো, ওরা কত পণ্য পাঠালো, ওরা কত টাকা ধার আছে, কত টাকার পণ্য বিক্রি করলো, কত করে মুনাফা করলো, এই জিনিসগুলো, এই শাখার এই যে টপিকগুলো, এই টপিকগুলোকেই আমরা করবো কি এই জায়গায় হিসাব রাখবো। মানে এই তিনোটার হিসাব আমরা কি করব, এই কোম্পানিটা রাখবে, এবং এই জায়গায় যে হিসাবটা হবে এই হিসাবটাই হচ্ছে আমরা শিখবো। ঠিক আছে, এই হিসাবটাই কি আমরা শিখবো। তার মানে আমরা কিন্তু এই ছোট ছোট শাখাগুলোর হিসাব শিখতেছি না, আমরা এই যে প্রধান শাখাটা যার ভিতরে এই ছোট ছোট শাখাগুলো অন্তর্ভুক্ত, হ্যাঁ, সেগুলোর কাজ আমরা শিখতেছি। ঠিক আছে, ওই প্রধান শাখার কি কাজ করবে সেটা আমরা শিখতেছি। ওকে, তো এখানে 3 রকমভাবে আমরা হিসাব করতে পারি, সেটা হচ্ছে মিশ্র বা একতরফা পদ্ধতি, বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতি, এবং আর একটা হচ্ছে চূড়ান্ত হিসাব পদ্ধতি। আচ্ছা, খেয়াল করবো আমরা মিশ্র বা একতরফা পদ্ধতির মধ্যে ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা হয়, এটা একটা পদ্ধতি আছে। মানে মিশ্র বা একতরফা পদ্ধতির মধ্যে আবার 2টা নিয়ম আছে। ঠিক আছে, ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা বা বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা, এই 2টা নিয়ম, এবং এই 2টা নিয়মই আবার বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির মধ্যেও আমরা পাবো। দেখেন, ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা হয় এবং বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা হয়। তো এখন আমার কাছে কথা হচ্ছে, কখন আমরা বুঝবো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিভাবে আমরা বুঝবো? আমাদের প্রশ্নরা বলে দিবে ইনভয়েস ভ্যালু অথবা পারচেজ ভ্যালু, এরকম বলে দিবে, হ্যাঁ, অথবা বলে দিবে যে আর কি বলতে পারে, এই তো এই কথাটাই বলবে। আবার অনেক সময় বলা থাকবে সেলিং প্রাইস। তার মানে কি, সেলিং প্রাইস বলা মানে হচ্ছে বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা, আর ইনভয়েস ভ্যালু বা পারচেজ মূল্যতে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করা। ওকে, এবং এখানে একটা কথা বলি, কোন অঙ্কটা আমাদের মিশ্র পদ্ধতি করতে হবে এবং কোন অঙ্কটা বিশ্লেষণাত্মক পদ্ধতিতে করতে হবে, আমরা প্রশ্নটা খুব ভালো করে পড়ব। হ্যাঁ, যে অঙ্কের মধ্যে বা যে প্রশ্নের মধ্যে কোনো প্রফিট বের করার কোনো ওয়ে দেওয়া থাকবে না সেটাকে মিশ্র বা একতরফা পদ্ধতি বলবো। ঠিক আছে, আর যে পদ্ধতিটার মধ্যে প্রফিট নির্ণয় করার কোনো ওয়ে বলে দিবে, যে 25% অন কস্ট, হ্যাঁ, অথবা অন সেলিং প্রাইস, এরকম আমাদের বলে দিবে, প্রফিটটা কীভাবে বের করবো সেটা আমাদের বলে দিবে, তখন আমরা সেটাকে কি করব, এই বিশ্লেষণাত্মক পদ্ধতি বা অ্যানালিটিক্যাল পদ্ধতি অথবা স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম পদ্ধতিতে করব। ঠিক আছে, এবং একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা বুঝে যাব যে এটা হচ্ছে মিশ্র পদ্ধতির অঙ্ক, তখন আমরা জাস্ট একটা অঙ্ক করব। মানে আমাদের এই অঙ্কগুলো কিন্তু খতিয়ান করা লাগে, অনেকটা কি খতিয়ান, সবগুলোই খতিয়ান। ঠিক আছে, সো এই যেরকম এই যে জায়গায় আমি দেখাচ্ছি, এই যে দেখেন, মিশ্র বা একতরফা পদ্ধতিতে আমাদের এই যে নিয়মে খতিয়ান করতে হয়, ক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করলে এইভাবে আমাদের খতিয়ানটা তৈরি করতে হয়, আর বিক্রয় মূল্যে শাখায় পণ্য প্রেরণ করলে এইভাবে খতিয়ানটা করতে হয়। ঠিক আছে, সো দুইটার মধ্যে পার্থক্যকে আমি ফার্স্টে মিশ্র বা একতরফা পদ্ধতির খতিয়ানটা দেখাচ্ছি। এটা কিন্তু খতিয়ান, অ্যাকচুয়ালি কি খতিয়ান। ওকে, এটার মধ্যে আমাদের একটাই খতিয়ান করতে হয়, সেটা কি মিশ্র বা একতরফা পদ্ধতিতে। মিশ্র বা একতরফা পদ্ধতিতে আমাদের, আমি এই জায়গায় না লিখে আমি এই জায়গায় লিখি, তাহলে ডিফারেন্সটা ভালো মতো বুঝবেন। এখানে আমরা এই নিয়মেই করি আর এই নিয়মেই করি, যে নিয়মেই করি না কেন আমাদের একটা খতিয়ান করলে হয়ে যায়। কি খতিয়ানটা? ব্রাঞ্চ অ্যাকাউন্ট হিসাবে আমরা করব জাস্ট। ঠিক আছে, একটা খতিয়ান করলে হয়ে যায়, যেরকম এই জায়গায় দেখেন আমি ছক দিয়েছি যে ব্রাঞ্চ অ্যাকাউন্টস। হ্যাঁ, সো যে শাখার হিসাব আমরা করব সেই শাখার নাম আমরা দিব, যেমন মনে করেন পাবনা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এরকম আর কি। ওকে, ক্রয় মূল্যে এবং বিক্রয় মূল্যে দুটার মধ্যে পার্থক্য কি যদি আমরা একটু দেখি, দেখেন, ব্রাঞ্চ স্টক ওপেনিং লায়াবিলিটিস, মানে এই জায়গায় হচ্ছে আমরা সম্পদগুলোর হিসাব দিব, যেরকম ব্রাঞ্চ স্টক ওপেনিং ব্যালেন্স, ব্রাঞ্চ পিটি ক্যাশ ওপেনিং ব্যালেন্স, আদার ব্রাঞ্চ
অ্যাসেট মানে অন্যান্য শাখার যে সম্পদগুলো থাকবে সেগুলো ওপেনিং ব্যালেন্সগুলো বসাবো। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আমরা প্রধান শাখা থেকে যদি ওই ছোট শাখায় যায়, মানে আমাদের কাছ থেকে যদি ছোট কোনো শাখায় আমরা পণ্য দেই, তখন আমরা এটা ডেবিটে বসাবো। এই যে যেরকম কস্ট অফ গুডস সেন্ট, হ্যাঁ। তারপরে ব্যাংক বা ক্যাশ, ফর ক্যাশ সেন্ট টু ব্রাঞ্চ ফর মিটিং ব্রাঞ্চ এক্সপেন্স, মানে শাখায় কোনো মিটিং হয়েছে সেটার জন্য যদি আমরা কোনো ক্যাশ টাকা ওদেরকে পাঠাই, সেটা আমরা ডেবিটে বসাবো। এরপর হচ্ছে গুডস ফ্রম আদার ব্রাঞ্চেস, অন্যান্য শাখার থেকে যদি ওই শাখায় কোনো পণ্য আসে, সেটা ব্রাঞ্চ ক্লোজিং লাইবিলিটিস বা এনি লাইবিলিটিস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, এগুলো আমরা এখানে বসাবো কোথায়, আমাদের ডেবিট পাশে। ওকে, ক্রেডিট পাশে কী কী হবে দেখেন, ব্রাঞ্চ ওপেনিং লাইবিলিটিস, তার মানে ইন্ডিং লাইবিলিটিসটা আমরা এখানে বসাচ্ছি, ক্লোজিং লাইবিলিটিসটা ডেবিটে বসাচ্ছি, বাট ওপেনিং লাইবিলিটিসটা কোথায়, ক্রেডিটে বসাচ্ছি। ওকে, এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ ফর গুডস রিটার্নড টু হেড অফিস। আচ্ছা, শাখা থেকে মানে আমাদের যে শাখার হিসাবে আমরা করব, সেই শাখা থেকে মনে করেন এটা হচ্ছে ছোট্ট একটা কোম্পানি আর এটা হচ্ছে আমাদের বড় কোম্পানি, প্রধান শাখা, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান শাখা। যদি এখান থেকে এমনি আসে, মানে এর কাছ থেকে পণ্যটা ওর কাছে আসছে, তখন আমরা ডেবিটে বসাবো। আর যদি এরকম না যে এরকম হয়, এভাবে যায়, এভাবে যাচ্ছে, মানে শাখা থেকে প্রধানে যাচ্ছে, তখন আমরা ওটাকে ক্রেডিটে বসাবো। ওকে, তারপরে বলতেছে গুডস সেন্ট টু আদার ব্রাঞ্চেস, যদি ওরা অন্য যে শাখাগুলো আছে সেই শাখাতে যদি পণ্য পাঠায়, তখন আমরা কি করবো, এটাকে ডেবিটে বসাবো। ওকে, আর অন্যান্য শাখার থেকে যদি ওদের কাছে আসে তখন আমরা ওটাকে ডেবিটে বসাবো। তার মানে ওরা যদি অন্য কোথাও পাঠায়, সেটাকে আমরা কি করতেছি, ক্রেডিটে বসাচ্ছি, কিন্তু অন্য জায়গার থেকে যদি ওদের কাছে যায়, তখন আমরা সেটা কি করতেছি, ডেবিটে বসাচ্ছি, এরকম আর কি। হ্যাঁ, ওকে, ব্রাঞ্চ স্টকের ওপেনিংটা ডেবিটে বসাচ্ছি, ক্লোজিংটা কোথায়, ক্রেডিটে বসাচ্ছি। ব্রাঞ্চ পিটি ক্যাশ, ওপেনিংটা ডেবিটে আর ক্লোজিংটা ক্রেডিটে। ওকে, ব্রাঞ্চ অন্যান্য অ্যাসেটগুলা, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বাট ক্লোজিং ব্যালেন্সটা ক্রেডিটে, এরকম করে আমরা বসাবো। এবং যোগ বিয়োগ করে আমরা যদি এই পাশে ডিফারেন্স পাই, তাহলে নাম দিব জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি এটা হবে লস ট্রান্সফার্ড, মানে যদি এই পাশে অ্যামাউন্টটা ডিফারেন্স বের হয়, আর যদি আর এই পাশে যদি ডিফারেন্সটা পাই, তখন সেটার নাম দিব জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট, এবং এটার নাম হবে প্রফিট ট্রান্সফার্ড, মানে এটা হবে প্রফিট, এই পাশে পেলে প্রফিট আর এই পাশে পেলে কি লস, ঠিক আছে, এরকম করে আমরা শিখে নিলাম। এবং বিক্রয়টার মধ্যে যদি দেখি, দেখেন ব্রাঞ্চ স্টক ওপেনিং অ্যাট সেলিং প্রাইস, মানে প্রশ্নে আমাদের সেলিং প্রাইস দিয়ে দিবে, তখনই আমরা বুঝে যাব যে এটা বিক্রয় মূল্যে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, ওপেনিং অ্যাট সেলিং প্রাইস, তারপর এটা হচ্ছে ব্রাঞ্চ স্টক ক্লোজিং অ্যাট সেলিং প্রাইস। ওকে, ডেপ্টর্স ওপেনিংটা এখানে, ক্লোজিংটা এখানে। ব্রাঞ্চ পিটি ক্যাশ, ওপেনিং এই জায়গায়, ক্লোজিং এই জায়গায়। ব্রাঞ্চ অ্যাসেটস, অন্যান্য অ্যাসেটসগুলো ওপেনিংগুলো এই জায়গায়, ক্যাশ সেলস, কালেকশন ফ্রম ডেপ্টর্স, এগুলো দেখেন। ব্রাঞ্চ অ্যাসেটস এগুলো ওপেনিংগুলো আমরা এখানে বসাচ্ছি, বাট এখানে ব্যাংক বসাচ্ছি, তার মানে ব্রাঞ্চ অ্যাসেটসের ওপেনিংটা আমাদের এখানে আসতেছে না নাকি, একটু ওয়েট করবো। ব্রাঞ্চ অ্যাসেটসের, আচ্ছা এই যেটাই আমরা লিখছি আর কি, ক্যাশ সেলস, কালেকশন ফ্রম ডেপ্টর্স, এগুলো। হ্যাঁ, ওকে, তারপর গুডস সেন্ট টু ব্রাঞ্চ, দেখেন গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস সেন্ট টু ব্রাঞ্চ সেম জিনিস, বাট এটা হচ্ছে অ্যাট সেলিং প্রাইস, আর এটা কি লোড ইন গুডস সেন্ট টু ব্রাঞ্চ, মানে আমাদের যদি এখানে হচ্ছে যদি প্রধান থেকে শাখায় আসে সেটা বসাবো, আর এটা হচ্ছে শাখা থেকে যদি প্রধানে যায় সেটা বসাবো, এরকম। আচ্ছা, এরপর হচ্ছে গুডস ফ্রম আদার ব্রাঞ্চেস, মানে অন্যান্য শাখা থেকে যদি এই শাখাতে আসে তখন ডেবিটে বসাবো, আর অন্যান্য শাখায় যদি যায় তখন আমরা কি করব, এই ক্রেডিটে বসাবো। ওকে, আচ্ছা, এরপরে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আচ্ছা, লোড ইন রিটার্ন টু হেড অফিস, মানে হেড অফিসে যদি রিটার্ন আসে ডেবিটে বসাবো, আর হেড অফিস থেকে যদি রিটার্ন যায় তাহলে সেটা আমরা ক্রেডিটে বসাবো। তারপরে গুডস সেন্ট টু ব্রাঞ্চ আবারও লিখছি, এবং এখানে হবে লোড ইন গুডস সেন্ট টু আদার ব্রাঞ্চেস, অন্যান্য শাখায় যদি দেওয়া হয়, মানে অন্যান্য শাখায় পাঠানো হয়েছে, তখন ডেবিটে বসাবো। আচ্ছা, স্টক রিজার্ভ, দেখেন আমরা কিন্তু এই যে ক্রয় মূল্যে যে জায়গায় পড়ছি ওখানে কিন্তু স্টক রিজার্ভ নামে আমরা কিছু পাইনি, বাট এইখানে আমরা স্টক রিজার্ভ কি করব, বের করব। হ্যাঁ, স্টক রিজার্ভ, এখানে ক্লোজিং ব্যালেন্সটা বের করব, আর স্টক রিজার্ভের ওপেনিংটা এখানে বসাবো, ঠিক আছে, ক্লোজিংটা ডেবিটে, ওপেনিংটা ক্রেডিটে। ওকে, এরপর হচ্ছে অল ব্রাঞ্চ লাইবিলিটিস, ক্লোজিংটা
ডেবিটে, ওপেনিংটা ক্রেডিটে। ওকে, তারপর আদার ব্রাঞ্চেস ব্যালেন্স যদি থাকে সেগুলো আমরা ক্লোজিং ব্যালেন্সটা এখানে বসাবো। ওকে, এরপর আমাদের ডিফারেন্সটা বের করব, করলে এই পাশে যদি ডিফারেন্স পাই নাম দিব প্রফিট ট্রান্সফার্ড টু জেনারেল ইনকাম স্টেটমেন্ট, আর এখানে যদি আমরা ডিফারেন্সটা পাই তাহলে নাম দিব লস ট্রান্সফার্ড টু জেনারেল ইনকাম স্টেটমেন্ট। ওকে, সেম নাম। ওকে, এটা হয়ে গেল আমাদের মিশ্র পদ্ধতির সিস্টেম। ক্রয় মূল্যে থাকে একরকম আর বিক্রয় মূল্যে থাকলে আর এক রকম। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতিতে, এখানে একটা কথা বলে রাখি, প্রশ্নে আমরা অলওয়েজ এই যে এই কথাটা অথবা এই কথাটা আমরা পাবো, হ্যাঁ, যে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম অথবা অ্যানালিটিক্যাল মেথড সিস্টেম, হ্যাঁ, এই কথাগুলো আমরা পাবো। যখন আমরা এরকম কথাগুলো পাবো তখনই আমরা বুঝে যাব যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি বলে বিশ্লেষণাত্মক বা দুতরফা দাখিলা পদ্ধতি বা দুতরফা পদ্ধতির নিয়ম। ওকে, এবং বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির খতিয়ানগুলো আমি আলাদা আলাদা করে দিইনি, তবে খতিয়ানগুলো কয়টা নামের খতিয়ান হইতে পারে সেটা আমি নামগুলো লিখে দিছি। বিশ্লেষণাত্মক পদ্ধতি যখনই আমরা বুঝতে পারবো প্রশ্নটা পড়ে যেটা বিশ্লেষণাত্মক পদ্ধতিতে আছে, তখনই আমরা এটা করে নিব যে বিশ্লেষণাত্মক বা দুতরফা পদ্ধতির নিয়মে যে খতিয়ান হয় তার নমুনা বক্স নিম্নে দেওয়া হলো। ওকে, দেখেন, ক্রয় মূল্যে শাখা পণ্য প্রেরণ করা হলেও আমাদের 9 থেকে 10টা খতিয়ান হইতে পারে। অলওয়েজ যে 9 থেকে 10টা খতিয়ান হবে তা না, অনেক সময় কিছু কিছু খতিয়ান বাদ যায়। যেরকম আমাদের প্রশ্ন যদি এই যে ব্রাঞ্চ পিটি ক্যাশ এটা না থাকে তাহলে এটা হবে না, হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাবে যে ডেপ্টর্স থাকে না, তখন ডেপ্টর্স এই অ্যাকাউন্টটা হবে না, এরকম কিছু কিছু এখান থেকে বাদ যেতে পারে। তবে সর্বোচ্চ এই কয়টা 5টা 6টা 7টা 8টা 9টা দিছে আমি, এই 9টা আমাদের অলওয়েজ হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই 9টা খতিয়ান আমাদের হয়ে থাকে। এবং খেয়াল রাখতে হবে এই 9টা খতিয়ানের নামই যেটা যেটা থাকবে অবশ্যই সেটার খতিয়ান আমাদের দেওয়া লাগবে, ঠিক আছে, কোনোটা বাদ দেওয়া যাবে না। ওকে, কি কি খতিয়ান? প্রথমেই স্টক দিয়ে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট দিতে হবে, তারপরে গুডস সেন্ট টু ব্রাঞ্চ এই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ব্রাঞ্চ পিটি ক্যাশ অবশ্যই যদি প্রশ্ন থাকে তখন আমরা ব্রাঞ্চ পিটি ক্যাশ এই খতিয়ানটা তৈরি করব। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট খতিয়ান তৈরি করব, এবং এই অ্যাডজাস্টমেন্ট এটা আমাদের একটা ক্যালকুলেশন করে আমরা নিজেরা বের করব, করে আবার সেটা দিয়ে আমরা খতিয়ান তৈরি করব, হ্যাঁ, এরকম আর কি। ব্রাঞ্চ ডেপ্টর্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক স্টোরেজ অ্যাকাউন্ট। আচ্ছা, যখন আমাদের ক্রেডিট পাশে আমি দেখায় দিব, এটা অবশ্যই আমরা স্টোরেজ একটা খতিয়ান আছে আমাদের একটা অঙ্কে, সেটা আমরা করব, সেখানে আপনারা বুঝতে পারবেন। মানে যদি ডেবিট পাশে ডিফারেন্সটা পাই আমরা দিব অ্যাডজাস্টমেন্ট, আর যদি ক্রেডিট পাশে পাই ডিফারেন্সটা তাহলে নাম দিব শর্টেজ, এরকম আছে, হ্যাঁ। ওকে, সো ব্রাঞ্চ স্টক শর্টেজ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চ প্রফিট বা লস অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখান থেকে আমাদের এই 9টা খতিয়ান অলওয়েজ ক্রয় মূল্য বিক্রয় মূল্য, দেখেন সেম খতিয়ানে আমি লিখে দিছি 9টা সেম খতিয়ান, কোনো চেঞ্জেস নাই, হ্যাঁ, এখানে হ্যাঁ সেম 9টাই একদম ক্রয় মূল্য বিক্রয় মূল্য, কোনো চেঞ্জেস নাই। এই ক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ নেই, খালি কাজগুলো একটু ভিন্ন রকমভাবে করতে হবে, ঠিক আছে। যেরকম এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে না, আর এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এতটুকু ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 9টা খতিয়ান দেখে নিলাম। এরপরে যদি পড়ি চূড়ান্ত হিসাব পদ্ধতি, দেখেন ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম, প্রধান অফিস শাখার লাভ ক্ষতি জানার জন্য চূড়ান্ত হিসাব পদ্ধতি ব্যবহার করতে হয়। অন্যান্য পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে অতি সহজে শাখার লাভ ক্ষতি জানা যায়। এই পদ্ধতিতে হেড অফিস স্মারক শাখা ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসাব, মানে মেমোরেন্ডাম ব্রাঞ্চ ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করে ব্রাঞ্চের নিট লাভ বা লোকসান নির্ণয় করতে পারে। এটি সাধারণ ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসেবের অনুরূপ। আচ্ছা, পার্থক্য হলো এই হিসাব অন্তর্ভুক্ত সকল দফাই ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ কোনো দফার মূল্য ইনভয়েস প্রাইসে দেওয়া থাকলে তাকে অবশ্যই কস্ট প্রাইসে রূপান্তর করে লিপিবদ্ধ করতে হবে। তার মানে চূড়ান্ত হিসাবটা আমি বুঝতে পারলাম। ওকে, সো চূড়ান্ত হিসাবের কাজ এখান থেকে আমরা পড়ে নিলাম। এরপরে এখানে মানে চূড়ান্ত হিসাবের কাজটা আমাদের এখানে বুঝালো যে যদি আমাদের কখনো চূড়ান্ত বা ফাইনাল অ্যাকাউন্টে করতে বলে তখন আমাদের কস্ট প্রাইস, মনে করেন আমাদের প্রশ্নে কস্ট প্রাইস আমাদের যে গুডসের দামগুলা সেগুলো ইনভয়েস প্রাইসে দিয়ে দিছে, তো তখন আমাদের কী করতে হবে, ইনভয়েস প্রাইস থেকে আমাদের আগে কস্ট প্রাইস কস্ট এটা বের করতে হবে, করে তারপর আমরা সেটা নিয়ে কী করতে পারবো, এই খতিয়ানটা তৈরি করতে পারবো। ওকে, এরপরে চলে যাচ্ছি এই হিসাব তৈরি করার সংক্ষিপ্ত নিয়ম নিম্নরূপ। ওকে, দেখেন কি বলছে,
ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসাবে অন্তর্ভুক্তগুলোকে কস্ট প্রাইস এ রূপান্তর করতে হবে। রেওয়া মিলে যেগুলো ইনভয়েস প্রাইসে দেওয়া থাকবে শুধুমাত্র সেগুলোকে আমাদের কি করতে হবে, কস্ট প্রাইসে নিতে হবে। ওকে, এরপর হচ্ছে শাখা অফিস ব্যক্তি হিসাবের অনুরূপ। ওকে, এখানে নিজেদের মধ্যে লেনদেনগুলো শুধুমাত্র লিপিবদ্ধ হবে। এটি আসলে ব্রাঞ্চের নিট অ্যাসেট প্রকাশ করার একটি হিসাব মাত্র। আচ্ছা, তার মানে এই চূড়ান্ত হিসাবের মাধ্যমে আমরা শুধুমাত্র নিট অ্যাসেটটা বের করতে পারি। তারপরে শাখা স্মারক ক্রয় বিক্রয় বা লাভ ক্ষতি হিসাবে শুধুমাত্র একটি মাত্র উদ্দেশ্য, এবং সেটি হলো ব্রাঞ্চের নিট লাভ ক্ষতি নির্ণয় বা ডাবল এন্ট্রেস ইফেক্ট হবে না। আচ্ছা, এখানে আমাদের মানে শুধুমাত্র একদম শর্টকাটে আমাদের যে খতিয়ান হয় সেটা। তো দেখি আমাদের প্রশ্নের পিডিএফে ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেমের অঙ্ক আছে কি না, আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই, যদি থেকে থাকে আমি দেখায় দেবো। হ্যাঁ, তো এখানে শাখায় পাইকার ও খুচরা লাভ মানে বের করার যে সূত্র দুটা, সে দুটো আমি দেখায় দিছি। অবশ্যই আমরা এগুলো প্রশ্নের মধ্যে শিখবো, আপনারা মুখস্থ করে নিতে পারেন এখান থেকে। ওকে, এখানে কিছু পদ্ধতি আমরা শিখব। এই পদ্ধতিতে অঙ্ক করার জন্য ছাত্রছাত্রীদের নিচের বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে। মানে আমাদের নিম্নোক্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সেগুলো কি, ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট এর ডেবিট পাশে ওপেনিং স্টক লিখতে হবে অ্যাট ইনভয়েস প্রাইস বা হোলসেল প্রাইসে। ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট আমরা যখন তৈরি করব তখন এর ডেবিট পাশে ওপেনিং স্টক লিখতে হবে এটার ইনভয়েস প্রাইসে। ওকে, ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট পাশে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস বা হোলসেল প্রাইসে লিখতে হবে। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টের কথা বলতেছে, সেখানে আমরা ওপেনিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ এগুলোকে আমরা ইনভয়েস প্রাইসে ডেবিট পাশে বসাবো। ওকে, ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে ব্রাঞ্চ কর্তৃক বিক্রিত পণ্যের রিটেল প্রাইস দ্বারা, মানে বিক্রিত পণ্যের যে প্রাইসটা থাকবে সেটা দ্বারা ক্রেডিট করতে হবে। ওকে, এরপরে ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টকে আরও ক্রেডিট করতে হবে ইনভয়েস প্রাইস বা হোলসেল প্রাইস অফ আনসোল্ড স্টক দ্বারা। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, আমি এই জিনিসগুলোকে আমি না পড়িয়ে আমি ডিরেক্ট আমাদের অঙ্কের থেকে দেখিয়ে দিব। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমাদের কথাগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে অনেকের কাছেই, বা দেখা যাবে অনেকে বুঝবো না। তো এই কারণে আমি এখান থেকে আলোচনা করতেছি না, আমি ডিরেক্ট অঙ্কে চলে যাব। ঠিক আছে, আপনাদেরকে আমি বলবো জাস্ট আপনারা এখান থেকে আমাদের এই যে ছকটা, এই ছকটা আপনারা একটু ভালো মতো শিখবেন। মিশ্র পদ্ধতির যে দুইটা খতিয়ানের ছক আমি দিছি, এই দুইটা খতিয়ানের ছকগুলো আমরা একটু ভালো মতো দেখব। এবং হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতির এই যে খতিয়ান দুইটার, আমি তো কোনো খতিয়ান দিই নেই, জাস্ট খতিয়ানের দুটা ছকগুলো কি কি খতিয়ান হইতে পারে আর কি, দুইটা নিয়মের, সেগুলো আমি নামটা লিখে দিছি। ঠিক আছে, জাস্ট এই নামগুলা এবং হচ্ছে এই ছক দুইটা, এগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো এগুলো যদি আমরা একটু বুঝে পড়তে পারি তাহলে দেখা যাবে আমাদের অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো এই রুলসটুকু আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু আপনাদের পড়ার অনুরোধ রইল। ঠিক আছে।